দেখো, তাহলে আমরা শুরু করব। তার আগে একটু বলে নিচ্ছি যে আমাদের আসলে বাংলা ব্যাকরণের কোন অধ্যায়গুলো মানে ক্লাসে পড়া উচিত, কোন অধ্যায়গুলো নিজে নিজে পড়া উচিত। এটা নিয়ে আমি একটা ক্লাসে কথা বলেছিলাম, আজকে আরেকবার বলতেছি। এটা মনে করো যে ফাইনাল বলা, এরপর আর কখনোই আমি এই কথাগুলো বলবো না যে কোন অধ্যায়গুলো আসলে আমার পড়ানো উচিত, কোন অধ্যায়গুলো তোমাদের নিজেদের পড়া উচিত। দেখো, আমি একটু বলে দিচ্ছি। আমাদের তার মধ্যে একটা অধ্যায়ের নাম হচ্ছে ভাষা। ভাষা, 2 নম্বর হচ্ছে ধ্বনি। এগুলো পড়া উচিত, মানে এগুলো ক্লাসে পড়া উচিত। 3 নম্বর হচ্ছে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন। 4 নম্বর হচ্ছে নত্ব, সত্য, বিধান। নত্ব, সত্য, বিধান। 5 নম্বর হচ্ছে সন্ধি। 6 নম্বর হচ্ছে শব্দ। 7 নম্বর হচ্ছে প্রকৃতি প্রত্যয়। 7 নম্বর হচ্ছে প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। 8 নম্বর হচ্ছে তোমার পদ। 8 নম্বর হচ্ছে পদ। 9 নম্বর হচ্ছে বাক্য। 9 নম্বর হচ্ছে বাক্য। 10 নম্বর হচ্ছে বাংলা বানান, বাংলা বানান। 11 নম্বর হচ্ছে শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ। এই 11টা অধ্যায় ক্লাসে আমাদের কাছে পড়া উচিত, মানে এই 11টা অধ্যায় তোমাকে কারো না কারো কাছ থেকে বুঝে নেওয়া উচিত বা পড়া উচিত। এর মধ্যে কি 6 মাস আছে? ও, আর একটা বাকি রয়ে গেছে, গুরুত্বপূর্ণ অধ্যায় বাকি রয়ে গেছে। স্টার দিয়ে এখানে লিখে রাখতে পারি। এর নাম হচ্ছে সমাস। সমাস মানে হচ্ছে 6 মাস, অর্থাৎ সমাস। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়। তার মানে তোমাদেরকে মনে রাখতে হবে এই 12টা টপিকস তোমাদেরকে ক্লাসে মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এই 12টা টপিকস পড়ানোর মতো। এবং দেখা যায় যে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঘুরে ফিরে এই 12 টপিকস থেকে প্রশ্ন হয়। হম এখন প্রশ্ন যে শুধু কি সত্যি এই 12 টপিকস থেকে প্রশ্ন হয়, এর বাইরে কি হয় না? উত্তর হচ্ছে হ্যাঁ, এর বাইরে থেকেও পরীক্ষায় প্রশ্ন হয়। এখন এর বাইরে থেকে যে টপিকস থেকে প্রশ্ন হয়, এই টপিকস গুলো আসলে নিজেদেরকে পড়া উচিত। আমি সেই অধ্যায়গুলোর নাম লিখে দিচ্ছি যেগুলো নিজেকে পড়া উচিত। দেখো, কোন অধ্যায়গুলো আমাদের নিজেদের পড়া উচিত। এর মধ্যে একটা অধ্যায়ের নাম হচ্ছে উপসর্গ। কারণ পরীক্ষায় প্রশ্ন করা হয় উপসর্গযুক্ত একটি শব্দ দেয়। দেখা গেল যে রাম ছাগল একটা শব্দ দিল, রাম ছাগল শব্দটা দিয়ে বলল এখানে রাম উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়। তাহলে এই যে কোন অর্থে ব্যবহৃত হয়, এইটার জন্য আমাদের বই থেকে আসলে দেখে দেখে ধরে ধরে পড়া উচিত। নবম দশম শ্রেণী পুরাতন ব্যাকরণ বুক বইয়ের 72 পৃষ্ঠায় এই উপসর্গের আলোচনা আছে। এরপর হচ্ছে তোমার অনুসর্গ। এই অনুসর্গ নিজেদের পড়া উচিত, তবে হ্যাঁ, অনুসর্গ একটু আলোচনা করাই যায়। অনুসর্গ ধরো আলোচনা করে দিলাম, তারপর নিজের একটু যদি ভালো মতো পড়ো। এইটা তোমার নবম দশম শ্রেণীর বই, বইয়ের পৃষ্ঠা নম্বর 159 পৃষ্ঠায় এই তোমার হচ্ছে অনুসর্গের আলোচনা আছে। এরপর হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তুমি যদি দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, তারপর ধরো হচ্ছে সংখ্যা বাচক শব্দ, তারপর হচ্ছে ধরো ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল এবং ধাতু। হ্যাঁ, ধাতুটা ক্লাস অবশ্যই আলোচনা করা যায়, এটা আলোচনা করা যায়। এই অধ্যায়গুলো একটু নিজেদেরকে পড়ে নিতে হয়। এগুলো যদি নিজেরা পড়ে নাও তাহলে মোটামুটি পরীক্ষায় ভালো করার সম্ভাবনা থাকে। এবং আরেকটা তোমার হচ্ছে যে রয়ে গেল, যেটাকে বলা হয় মুখস্থ বিদ্যা। মানে যে পাঠগুলো আমাদের মুখস্থ করতে হয়, বিশেষ করে বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলা হচ্ছে সবসময় মুখস্থ করতে হয়। এই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে এই অধ্যায়গুলো মুখস্থ করার জন্য, যেগুলো তোমরা নিজেরা মুখস্থ করবা। ওকে, তাহলে আমরা আজকে এখান থেকে শুরু করব একদম বাংলা ভাষা দিয়ে। আবারও বলি, তোমরা এই ক্লাসগুলো কেউ কেউ হয়তো আগে পেয়েছো। তো যারা পাইবা তাদের জন্য হচ্ছে রিভিশন, আর যারা করনি তাদের জন্য হচ্ছে মনে করো ফার্স্ট ক্লাস। তাহলে প্রথম ক্লাসে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাংলা ভাষা। সরি, আগে পড়বো ভাষা, পরে পড়বো বাংলা ভাষা। হেডলাইন হচ্ছে ভাষা। ভাষা কাকে বলে? আমরা জানি মনের ভাব প্রকাশ করার যে বাহন বা মাধ্যম, এর নামই হচ্ছে ভাষা। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে রাখতে পারি। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের, মনের ভাব, মনের ভাব প্রকাশের বাহন বা মাধ্যম। মনের ভাব প্রকাশের
মনের ভাব প্রকাশের বাহন বা মাধ্যম। তাহলে ভাষা মানেই হচ্ছে মনের ভাব প্রকাশ করার বাহন বা মাধ্যম। আমরা যেভাবে আমাদের মনের ভাব প্রকাশ করি, কেউ কথা বলে, কেউ লিখে, কেউ হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে, কেউ সাংকেতিক চিহ্নের মাধ্যমে। যেমন যুদ্ধের ময়দানে যে মনের ভাবটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে সাংকেতিক চিহ্নের মাধ্যমে। এইভাবে মনের ভাব প্রকাশিত হয় এবং তার নামই হচ্ছে ভাষা। তাহলে ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করবো, এজন্য আমাদের একটা উপযুক্ত বাক্য দরকার হয়। ধরো আমরা যদি বলি যে এখন শীতকাল, এখন শীতকাল, এখন শীতকাল, এই যে বললাম এটা একটা বাক্য। এখন একটা শব্দ, শীতকাল একটা শব্দ, এই দুইটা শব্দ মিলে এখানে আমার মনের ভাব প্রকাশিত হয়েছে। ধরে নিচ্ছি এটা একটা বাক্য, যদিও এখানে ক্রিয়াপদ উজ্জ আছে, হয় ক্রিয়াপদ, হয় ক্রিয়াপদ দিলে বাক্যটা মানে পুরোপুরি সুন্দর হয়। এখন হয় শীতকাল, তার মানে বাক্যের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশিত হয়। এখন বাক্য গঠনের জন্য যা দরকার হয় তার নাম হচ্ছে শব্দ। শব্দ গঠনের জন্য যা দরকার হয় তার নাম হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনির সাহায্যে সৃষ্টি হয় শব্দ, শব্দের সাহায্যে সৃষ্টি হয় বাক্য, বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশিত হয়। তাহলে বাক্য ইজিক্যাল টু ভাষা, বাক্য ইজিক্যাল টু ভাষা। তাহলে তোমাদেরকে খেয়াল করতে হবে এই বাক্যের মধ্যে কি কি থাকে। এই বাক্যের মধ্যে থাকে শব্দ, এই বাক্যের মধ্যে থাকে ধ্বনি। এই জন্য ভাষার মূল উপকরণ বলা হয় এই বাক্যকে। তাহলে আমরা এই লাইনটা স্টার দিয়ে লিখে রাখতে পারি যে ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। তাহলে ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান ধ্বনি। তাহলে ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে মনের ভাব প্রকাশের বাহন বা মাধ্যমকে বলা হয় ভাষা, ভাষার মূল উপকরণ বাক্য, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে এইভাবে আমাদের ভাষার প্রকাশ ঘটে। এখন এই পৃথিবীতে যারা তোমার হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা ভাষার জন্ম দেওয়া হয়েছে। তাদের সেই ভাষার নাম হচ্ছে ব্রেইল। লিস্টার দিয়ে লিখতে পারি দৃষ্টি প্রতিবন্ধীদের, দৃষ্টি প্রতিবন্ধীদের, দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম ব্রেইল। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম হচ্ছে ব্রেইল। যারা দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখে দেখে না, তারা যে ভাষায় কথা বলে তাদের সেই ভাষার নাম হচ্ছে ব্রেইল ভাষা। ওকে ফাইন। তাহলে এই পৃথিবীতে আমাদের বাংলা ভাষার জন্ম হলো কখন বা কোন জায়গা থেকে? দেখো, এই পৃথিবীতে প্রায় বড় বড় অনেকগুলো ভাষাগোষ্ঠী রয়েছে, এর মধ্যে প্রায় 25 থেকে 26টা ভাষাগোষ্ঠী রয়েছে। তার মধ্যে অন্যতম বৃহত্তম ভাষাগোষ্ঠী হচ্ছে আমাদের ইন্দো ইউরোপীয়। তাহলে ওই ইন্দো ইউরোপীয় থেকেই মূলত বাংলা ভাষার জন্ম। তাহলে আমরা বলতে পারি যে বাংলা ভাষার আদি ভাষাগোষ্ঠী, বাংলা ভাষার, বাংলা ভাষার আদি, বাংলা ভাষার আদি ভাষা বংশ, বাংলা ভাষার আদি ভাষা বংশ ইন্দো ইউরোপীয়। তাহলে বাংলা ভাষার আদি ভাষা বংশের নাম কি? বাংলা ভাষার আদি ভাষা বংশ ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়। তাহলে বাংলা ভাষার আদি ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয়কে বলা হয় পৃথিবীর সব থেকে বড় বৃহত্তর ভাষাগোষ্ঠী। তাহলে ইন্দো ইউরোপীয়কে বলা হয় পৃথিবীর বৃহত্তর ভাষাগোষ্ঠী। তাহলে দেখো, ইন্দো ইউরোপীয়কে বলা হয় পৃথিবীর সব থেকে বৃহত্তর ভাষাগোষ্ঠী। নিচে স্টার দিয়ে লিখবো এটি পৃথিবীর বৃহত্তর, এটি পৃথিবীর, এটি পৃথিবীর বৃহত্তর, এটি পৃথিবীর বৃহত্তর
ভাষা গোষ্ঠী। তাহলে পৃথিবীর বৃহত্তর ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় শাখা ছিল দুইটি। তাহলে স্টার দিয়ে, এর শাখা ছিল দুইটি। এর শাখা শাখা ছিল মাত্র দুইটি। 1 নম্বর শাখা ছিল কেন্তম। এক ছিল কেন্তম, দুই হচ্ছে শতম। এক হচ্ছে কেন্তম, দুই হচ্ছে শতম। এই শতম শাখা থেকে দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে মূলত আমাদের এই বাংলা ভাষার জন্ম। অর্থাৎ শতম শাখা হতে দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে আমাদের এই বাংলা ভাষাটার জন্ম হয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইন্দো ইউরোপীয় কোন শাখা হতে বাংলা ভাষার জন্ম। তাহলে আমরা স্টার দিয়ে লিখতে পারি ইন্দো ইউরোপীয় শতম শাখা থেকে বাংলা ভাষার জন্ম। তাহলে স্টার দিয়ে লিখবো শতম শাখা হতে, শতম শাখা হতে সপ্তম শতাব্দীতে, সপ্তম শতাব্দীতে, সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম। তাহলে শতম শাখা হতে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম। তার মানে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে শতম শাখা হতে সপ্তম শতাব্দীতে। আমি একটু নিচে লিখে ফেলেছি, সুতরাং আমাকে ক্যামেরাটা একটু নিচু করতেই হচ্ছে। অর্থাৎ শতম শাখা হতে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম। শতম শাখা হতে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম। তাহলে এইভাবে আমাদের বাংলা ভাষাটার জন্ম হলো। এখন আরেকটা প্রশ্ন এখান থেকে করা হয়, তাহলে বাংলা ভাষার বিবর্তন কি করে হয়েছে। এই প্রশ্নটা ধরো হচ্ছে 2021 সালে আমাদের ব্যাকরণ যে বোর্ড বইটা পরিবর্তন হয়েছে, সেই বোর্ড বইতে খুব সুন্দর করে দেওয়া আছে বাংলা ভাষার বিবর্তন। তাহলে আমরা এখন সেই বাংলা ভাষার বিবর্তনটা দেখবো যে কি করে বাংলা ভাষার বিবর্তনটা হয়েছিল। স্টার দিয়ে লিখবো বাংলা ভাষার বিবর্তন। বাংলা ভাষার বিবর্তন মানে কি করে বাংলা ভাষার বিবর্তনটা হলো, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় থেকে তোমার জন্ম হয়েছিল ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় থেকে যেটা আসছিল তার নাম ছিল হচ্ছে প্রাকৃত। ইন্দো ইরানীয় থেকে প্রাকৃত, সরি, ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য। ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত, এবং প্রাকৃত থেকে আজকের বাংলা। অর্থাৎ এইভাবে আমাদের বাংলা ভাষার জন্ম হলো। তাহলে বাংলা ভাষার বিবর্তন হয় ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা। তার মানে এই যে বাংলা ভাষার জন্ম হলো, এই জায়গা থেকে বুঝতে পারা যায় যে ভাষার একটা ধর্ম হচ্ছে বদলে যাওয়া। ভাষা কোনোদিনই কোনো একটি জায়গায় স্থির থাকে না, ভাষা ক্রমাগত পরিবর্তন হইতে থাকে। তাহলে আমরা ভাষার ধর্মটা লিখতে পারি ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া। ভাষার ধর্ম বদলে যাওয়া, ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া। এখন প্রশ্ন, ভাষা কি করে বদল ঘটে। তাহলে ভাষার পরিবর্তন হয় কি করে। ভাষার পরিবর্তন হয়, ভাষার পরিবর্তন হয় দেশ কাল, দেশ কাল পরিবেশ ভেদে। ভাষার পরিবর্তন হয় দেশ কাল পরিবেশ ভেদে। অর্থাৎ এক এক দেশে এক 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 পরিবেশে ভাষাটা এক এক রকম। এই জন্য আফসোস করে বলা হয়েছিল যে আমাদের বাংলা ভাষার জন্ম নাকি কুষ্টিয়া, মৃত্যু হয় সিলেট, কবর দেওয়া হয় চট্টগ্রাম, আর চল্লিশা পালন করে নোয়াখালী। কেন? কারণ একদম কুষ্টিয়ার মানুষ খুব সুন্দর করে কথা বলে, কিন্তু সিলেট গেলে বাংলা ভাষাটা কিছুটা ওইখানে গিয়ে পরিবর্তন হয়ে যায়, হারিয়ে যায়। চট্টগ্রাম যাবা কিছুই বুঝবে না, আর নোয়াখালীতে যাবা চাবা পানি দিবে মধু। মধু মানে কি, ইংলিশে বলে হানি। পানি চাইলে হানি দেয়, এটার নামই হচ্ছে মধু। সুতরাং ওইখানে গেলে চল্লিশা পালন করে। এই জন্যই বলা হয় ভাষার পরিবর্তন হয় দেশ কাল পরিবেশ ভেদে। এইভাবে বাংলা ভাষার বিবর্তন হয়, এইভাবে বাংলা ভাষার পরিবর্তন হয়। এখন প্রশ্ন, এই যে বাংলা ভাষাটা বদলে গেল, বাংলা ভাষাটা পরিবর্তন হলো, তাহলে এই বাংলা ভাষার সাথে আর কোন ভাষার জন্ম হয়, বা বাংলা ভাষার সাথে কিছুটা মিল আছে এমন ভাষার নাম কি।
তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে বাংলা ভাষার সাথে জন্ম হয় অথবা বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয়। তাহলে স্টার দিয়ে বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় বাংলা ভাষার বাংলা ভাষার নিকটতম বাংলা ভাষার নিকটতম আত্মীয় বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় মিউট ছাড়ে, মিউট ছাড়াই নেন। ও আচ্ছা, বাংলা ভাষার বাংলা ভাষার নিকটতম বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় নিকটতম আত্মীয় বলা হয় এক হচ্ছে অসমীয়া। এই অসমীয়াকে বর্তমানে ডাকা হয় অহমিয়া বলে, অহমিয়া। আর দুই হচ্ছে ওড়িশা। এই উড়িষ্যা আগে বানানটা কি ছিল? উড়িষ্যা বানানটা আগে ছিল এইটা। আর এখন উড়িয়া না, হ্যাঁ, এখন উড়িয়াও বলে উড়িষ্যাও বলে। এখন এখন তো স্যার উড়িয়া হচ্ছে এটার নাম, ওরা হ্যাঁ, চেঞ্জ করছে না। এখন এটার নাম হচ্ছে উড়িয়া। হ্যাঁ, ওড়িয়া, তাহলে ওড়িয়া উড়িষ্যা। তাহলে দেখো, এটা হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয়। তাহলে বাংলা ভাষার এই দুইটা ভাষা হচ্ছে একদম কাছাকাছি, এজন্য এটাকে বলা হয় বাংলা ভাষার নিকটতম আত্মীয়। ফাইন, আমরা বাংলা ভাষার নিকটতম আত্মীয় পেয়ে গেলাম। তাহলে বাংলা ভাষা মানে যে যে শব্দগুলো মিলে যে যে কি বলে তোমার ভাষা নিয়ে বাংলা ভাষা গঠিত সেগুলো আমরা পড়লাম। এখন প্রশ্ন, এই যে বাংলা ভাষার জন্ম হলো, বাংলা শব্দটি কি করে আমাদের হলো? এখন কেউ একজন এই আমাদের ভাষার নামকরণ করেছে যে আমরা যে ভাষায় কথা বলি এই ভাষাটার নাম বাংলা। এটা কাউকে না কাউকে বলতে হয়েছে। তাহলে বললেন কে? যিনি বললেন তিনি কে? দেখো, তাহলে আমরা স্টার দিয়ে লিখতে পারি আহ সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল। সম্রাট আকবরের সম্রাট আকবরের সভাকবি সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল। সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে আইন ই আকবরী আইনি আকবরী গ্রন্থে সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে প্রথম বাংলা শব্দটি ব্যবহার করেন। প্রথম বাংলা শব্দটি ব্যবহার করেন। তাহলে সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে প্রথম বাংলা শব্দটি ব্যবহার করেন। তাহলে উনি সর্বপ্রথম এই বাংলা শব্দটি ব্যবহার করলেন। ওই দিনের পর থেকে আমাদের ভাষার নাম হয়ে গেল বাংলা। মানে ওই দিনের পর থেকেই মূলত আমরা কেন, আমাদের তার আগে কি বাংলা ছিল না? ভাষার নাম বাংলা, মানে এটা কথা বলতাম কিন্তু জানতাম না যে এটার নাম হচ্ছে বাংলা। ওই দিনের পরে আমরা এটাকে বাংলা ভাষা বলে ডাকি। এখন দেখো, আমাদের দুইজন ভাষাবিদের মতবাদ রয়েছে। একজনের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একজনের নাম সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরা আসলে কোনোদিনই কোনো বিষয়ে একমত ছিলেন না। এরা সারা জীবনই প্রত্যেকটা বিষয়ে তোমার হচ্ছে দ্বিমত দিয়ে গিয়েছেন, মতান্তর দিয়ে গেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করলেন কি, বাংলা ভাষার একটা বিবর্তনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করলেন যে এই আমাদের বাংলা ভাষাটার জন্ম হয়েছে প্রাকৃত থেকেই। দেখো, আমি উপরের রূপগুলো বাদ দিয়ে দিচ্ছি, একেবারে শেষ স্তরের রূপগুলো দেখাচ্ছি। উনি বললেন এই প্রাকৃত থেকে পরিবর্তন হয়েছে গৌর প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বই আছে নাম বাংলা ভাষার ইতিবৃত্ত, সেখানে তিনি গৌর প্রাকৃত বলেছে। তবে বাজারের বইগুলোতে গৌরীয় প্রাকৃত পাওয়া যায়, গৌরীয় প্রাকৃত পাওয়া যায়। তো প্রাকৃত মূলত গৌরীয় প্রাকৃত, এবং এই গৌরীয় প্রাকৃত থেকে পরবর্তীতে তিনি বললেন বাংলা ভাষার জন্ম হলো। সুনীতি কুমার বললেন না, আমি এই মতটাকে মেনে নিতে পারলাম না,
বাংলা ভাষার জন্ম প্রাকৃত, এটা ঠিক আছে। এই প্রাকৃত থেকে যেটা জন্ম হয়েছিল তার নাম হচ্ছে মাগধী প্রাকৃত, এবং এই মাগধী প্রাকৃত থেকে জন্ম হয়েছে আজকের বাংলা ভাষা। এটা সুনীতি কুমারের মত, এটা শহীদুল্লাহ স্যারের মত। তবে আরো কিছু ভাষাবিদ আরো বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন। এর মধ্যে আমরা একটা শব্দ জানি যার নাম ছিল বঙ্গ কাম রূপী, সেগুলো অন্যান্যদের মত, যে অপভ্রংশ, গৌরী অপভ্রংশ, তারপরে হচ্ছে বঙ্গ কামরূপী। কিন্তু বর্তমানে এসব কোনো কিছুই মানে আলোচনায় রাখা হয়নি। এখন শুধু বলা হয় বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত থেকে। তাহলে বাংলা আমাদের ভাষা এবং প্রাকৃত হচ্ছে তার মূল ভাষা, এবং এইখান থেকে আজকে এই বাংলা ভাষার জন্ম হয়েছে। এবং এই সব ভাষারই মানে আদি ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তর একটি ভাষা গোষ্ঠী, যে বর্তমানে 7,714টি বলি, 18টি বলি, বা যাই বলি না কেন, যতগুলো ভাষাই বলি না কেন, এই সবগুলোর মধ্যে সব থেকে বড় ছিল এইটা। এখন এই যে বাংলায় আমরা কথা বলি, আরো কিছু মানুষ কথা বলে, সব মিলে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে আমাদের বাংলা ভাষার অবস্থান কত? আমি অপেক্ষায় ছিলাম যে আজকে মানে 2024 সালের নতুন ব্যাকরণ বোর্ড বইটা পাওয়া যায় কিনা। আজকে পর্যন্ত এই বইটা স্কুলে সরকার এখনো দেয়নি, মানে অষ্টম শ্রেণী পর্যন্ত বই দিয়েছে, 9, 10 বইগুলো এখনো দেয়নি। তো এটা নির্বাচনের পরে হয়তো পাওয়া যাবে। নির্বাচনের পরে যখন বইটা স্কুলে আসবে তখন আমি দেখবো যে আসলে এই তথ্য আবার পরিবর্তন হয়েছে কিনা। এ পর্যন্ত আমরা আপাতত জেনে নেই যে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। তাহলে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে ভাষাভাষী ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান, বাংলা ভাষার অবস্থান অবস্থান ষষ্ঠ। তাহলে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার বর্তমান অবস্থান হচ্ছে ষষ্ঠ। মানে আমরা এখন 6 নম্বরে আছি। তাহলে বাংলায় কথা বলে পৃথিবীর মোট কত কোটি মানুষ? মোট 30 কোটি লোক বাংলায় কথা বলে। তাহলে মোট কত কোটি? 30 কোটি। তাহলে মোট 30 কোটি মানুষের মোট 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। 30 কোটি মানুষের মুখের ভাষা মুখের ভাষা বাংলা। তাহলে মোট 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। তাহলে বাংলায় কথা বলে মোট 30 কোটি। তাহলে এর মধ্যে আমাদের বাংলাদেশে কত কোটি? বাংলাদেশে মাত্র 16 কোটি। তাহলে বাংলাদেশে 16 কোটি, বাংলাদেশে কথা বলে 16 কোটি। পশ্চিমবঙ্গে 10, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কথা বলে 10 কোটি। বাংলাদেশে 16 কোটি, পশ্চিমবঙ্গে 10 কোটি। আসাম, বিহার, উড়িষ্যা, আসাম, বিহার, আসাম, বিহার, উড়িষ্যা এখানে কথা বলে 3 কোটি। আসাম, বিহার, উড়িষ্যাতে 3, আর পৃথিবীর অন্যান্য দেশ 1, আর পৃথিবীর অন্যান্য দেশে অন্যান্য দেশে 1 কোটি। তাহলে আসাম, বিহার, উড়িষ্যাতে 3 কোটি, আর পৃথিবীর অন্যান্য দেশে মাত্র 1 কোটি। তাহলে এতগুলো লোকের মুখের ভাষা বাংলা। তাহলে বাংলায় কথা বলে মোট 30 কোটি মানুষ। And এত কোটি লোক যে বাংলায় কথা বলে, তাহলে এই বাংলা ভাষার রূপ কয়টি? যেটাকে বলা হয় ভাষার রূপ। তাহলে ভাষার রূপ কয়টি? আমরা স্টার দিয়ে লিখতে পারি। ভাষার রূপ হচ্ছে আগে 2টি। ভাষার মূল মূল রূপ কিন্তু 2টাই। ভাষার রূপ 2টি। এক কথ্য, এক হচ্ছে কথ্য, 2 হচ্ছে লেখ্য। তাহলে ভাষার রূপ হচ্ছে 2টা, এক হচ্ছে কথ্য, 2 হচ্ছে লেখ্য। আমি যদি এটা একটু উপর থেকে লিখি তাহলে আমার এটা সাজাইতে সুন্দর হবে, এজন্য আমি মুছে দিয়ে আবার উপরে চলে গেলাম। এটা হচ্ছে বাংলা ভাষা। আমাদের এই বাংলা ভাষার রূপ হচ্ছে 2টা। একটা রূপের নাম হচ্ছে কথ্য, আর একটা রূপের নাম হচ্ছে লেখ্য। এই কথ্যকে আবার 2 রূপে ভাগ করা যায়। একটা রূপের নাম হচ্ছে আঞ্চলিক, একটা রূপের নাম হচ্ছে আঞ্চলিক, আর একটা রূপের নাম হচ্ছে চলিত। তবে আমরা আগে যাকে চলিত বলতাম, বর্তমানে তার নাম হচ্ছে প্রমিত। বর্তমানে তার নাম হচ্ছে প্রমিত। দেখো যেটা বলতেছিলাম,
তাহলে আমাদের বাংলা ভাষার রূপ হচ্ছে দুইটা, একটা কথ্য একটা লেখ্য। এই কথ্যের রূপ হচ্ছে দুইটা, একটা আঞ্চলিক আর একটা চলিত। আমরা আগে যাকে চলিত বলতাম সেই চলিতকে বর্তমানে প্রমিত নামে ডাকা হয়। এবার লেখ্যের রূপ কয়টা? এই লেখ্যের একটা রূপ হচ্ছে চলিত। এই লেখ্যের রূপ চলিত। চলিত মানে হচ্ছে প্রমিত। এবং আরেকটা রূপ হচ্ছে সাধু। আরেকটা রূপ হচ্ছে সাধু। আগে এই দুইটা রূপই ছিল, তবে বর্তমানে আরেকটা রূপের সৃষ্টি হয়েছে। এর নাম হচ্ছে কাব্যরীতি। এর নাম হচ্ছে কাব্যরীতি। কাব্যরীতি মানে হচ্ছে কবিতা লেখার ধরন। এই কাব্যরীতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কাব্যরীতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গদ্য কাব্যরীতি, আর একটা হচ্ছে পদ্য কাব্যরীতি। একটা হচ্ছে গদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে পদ্য কাব্যরীতি। আর প্রশ্ন হচ্ছে গদ্য কাব্যরীতি আর পদ্য কাব্যরীতি কি? মানে আমরা নর্মালি রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন নজরুলের যে কবিতাগুলো পড়ি, এই কবিতাগুলো হচ্ছে আসলে পদ্য কাব্যরীতি। আর গদ্য কাব্যরীতি মানে গদ্য ভাষায় লেখা যে সমস্ত কাব্য, বিশেষ করে কবি শামসুর রহমান, জীবনানন্দ দাশ, তারপর হচ্ছে তোমার অমিয় চক্রবর্তী, এরা যে কাব্যগুলো লেখে, এরা যে কবিতাগুলো লেখে, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে গদ্য কাব্য রীতিতে লেখে। মানে গদ্য ভাষায় লেখা। গদ্য ভাষায় লিখতে চাইলে মানে চাইলে নিজেরাও মোটামুটি মানে লেখা যায়। যে গদ্য ভাষায় তুমি একটা কবিতা লিখবা, গদ্য ভাষায় একটা কাব্য লিখবা, তুমি চাইলেও সেটা মোটামুটি লিখতে পারো যদি লেখার অভিজ্ঞতা থাকে। ধরো তুমি লিখতেছিলা যে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ করে উষ্টা খাইলাম, উষ্টা খাওয়ার পরে মনে হলো আনমনা ছিলাম। মানে তুমিও কবি, খালি কবি না, বিরাট মাপের কবি। ইচ্ছা করলে মানে তোমরাও এরকম কবি হতে পারো। এরকম কবি হওয়া কিন্তু ব্যাপার না, হওয়াই যায়। খালি আহ উপযুক্ত শব্দ ভান্ডার লাগবে। মনে রাখবা, যারা গদ্য ভাষায় কাব্য রচনা করে তাদের কবিতাতেও মানে যে প্রাণ থাকে, সেই প্রাণ থাকতে হবে। তোমার আমার কবিতায় যদি এই প্রাণ না থাকে, তাহলে সেটাকে কখনোই আবার কবিতা বলা যাবে না। যাই হোক, এখন আমাদের যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সাধ্য এবং চলিত থেকে প্রশ্ন আসে। আর আঞ্চলিক ভাষার অপর নাম কি? মনে রাখবা, আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম, এর নাম হচ্ছে উপভাষা। উপভাষা কি জিনিস? উপভাষা হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ, ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে, মূলত তাকেই উপভাষা বলে। যেমন তোমরা যদি আমাদের বাংলাদেশের বৃহত্তর অঞ্চল রংপুর, দিনাজপুর, রাজশাহী, বরিশাল, পাবনা, এরপর হচ্ছে ওই কি বলে তোমার চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, এই অঞ্চলের মানুষের মুখের কথাগুলো শোনো, তাহলেই বুঝবা যে কোনটা হচ্ছে তোমার আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা মানেই হচ্ছে একদম গ্রামের, যেটাকে আমরা কি বলি, তোমার হচ্ছে যে গ্রামীণ যে বৃহৎ জনগোষ্ঠী, তারা যে ভাষাটাই কথা বলে সেই ভাষাটাই হচ্ছে উপভাষা। মানে এক কথায় বলতে গ্রামের মানুষের মুখের ভাষা, যে ভাষাটা কখনো লেখা যায় না, এটার নামই হচ্ছে আঞ্চলিক ভাষা। এখন পরীক্ষায় সাধু এবং চলিত ভাষার পার্থক্যটা আসে। তাহলে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে? দেখো, এটা খুব সহজ, কিন্তু এই সহজটাও আমরা ভুল করি। কেন? কারণ সহজটা ভুল করি ঝুঁকে, সহজটা ভুল করি খেয়ালে। যদি খেয়াল না থাকে, তাহলে সহজটাও আমাদের ভুল হয়। এজন্য লিখবা সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য। সাধু ও চলিত ভাষার, সাধু ও চলিত ভাষা উপরে উঠে গেছে, আমি নিচে লিখতেছি। সাধু ও চলিত ভাষার, সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে। ক্রিয়া ও সর্বনাম পদে। তাহলে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। তাহলে ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় কোথায়? স্টার দিয়ে লিখবো, ক্রিয়া ও সর্বনাম পদের, সর্বনাম পদের পূর্ণ রূপ। ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণ রূপ ব্যবহার হয় বা পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়। তাহলে ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়। ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়। আর চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তাহলে চলিত ভাষায় ব্যবহৃত হয় সংক্ষিপ্ত রূপ। আর
পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়। তাহলে সাধু ভাষায় পূর্ণরূপ আর চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। নাটক ও বক্তৃতার উপযোগী ভাষা কোনটি? নাটক ও বক্তৃতার, আবার উপরে উঠে যাচ্ছে, নাটক ও বক্তৃতার উপযোগী ভাষা। নাটক ও বক্তৃতার উপযোগী চলিত, আর অনুপযোগী সাধু। অনুপযোগী সাধু। তাহলে উপযোগী হচ্ছে চলিত আর অনুপযোগী হচ্ছে সাধু। তাহলে একটা উপযোগী আর একটা অনুপযোগী, মানে যেটা উপযোগী নয়। কারণ সাধু ভাষায় নাটক ও বক্তৃতার সংলাপ গুলো দেওয়া যায় না, ডায়লগ গুলো, মানে ডায়লগ গুলো দেওয়া যায় না। কারণ তুমি যদি সাধু ভাষায় দীর্ঘক্ষণ ডায়লগ দিতে থাকো, তাহলে দেখবা সাধু চরিত্রের মিশ্রণ কোথায় হয়ে গেছে টেরও পাবে না। এই জন্য বলা হয় নাটক ও বক্তৃতার উপযোগী ভাষা হচ্ছে সাধু আর অনুপযোগী ভাষা হচ্ছে চলিত। তাহলে আমাদের সাধু ভাষা কি নির্ভর আর চলিত ভাষা কি নির্ভর? স্টার দিয়ে, সাধু ভাষা, সাধু ভাষা তৎসম শব্দবহুল। সাধু ভাষা তৎসম শব্দ নির্ভর। তাহলে সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দ নির্ভর, আর চলিত ভাষা তদ্ভব শব্দ নির্ভর। চলিত ভাষা, চলিত ভাষা তদ্ভব শব্দ নির্ভর। তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা। তাহলে সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দ নির্ভর, আর চলিত ভাষা হচ্ছে তদ্ভব শব্দ নির্ভর। তাহলে চলিত ভাষায় সব থেকে বেশি খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ ব্যবহৃত হয়, আর সাধু ভাষায় তৎসম শব্দ ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই চলিত ভাষার জনককে, এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, অনেকবারই আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে। তাহলে আমরা লিখে রাখতে পারি, এটা তোমরাও জানো, চলিত ভাষার জনক প্রথম চৌধুরী, সরি প্রমোদ চৌধুরী। চলিত ভাষার জনক, আমরা এই এই ভুলটা কিন্তু সবাই করি। হুম। প্রমোদ চৌধুরীকে কেউ কেউ ঝুঁকের বসেই হোক আর ভুলেই হোক, দ্রুত গতিতেই হোক আর অসাবধানেই হোক, আমরা বলে ফেলি ওইটা, ওইটা না বললাম। হ্যাঁ, চলিত ভাষার জনক প্রমোদ চৌধুরী। তাহলে চলিত ভাষার জনক হচ্ছে প্রমোদ চৌধুরী। তাহলে চলিত ভাষার জনক কাকে বলা হয়? প্রমোদ চৌধুরীকে বলা হয়। প্রমোদ চৌধুরী হচ্ছে চলিত ভাষার জনক। তাহলে চলিত ভাষার জনক প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী চলিত ভাষাটার জন্ম দিয়েছিলেন। এখন পরীক্ষায় প্রশ্ন আসে, চলিত ভাষার জন্ম হয়েছে কোন এলাকার ভাষাকে কেন্দ্র করে? তাহলে চলিত ভাষার জন্ম কোন এলাকার ভাষাকে কেন্দ্র করে? তাহলে আমরা স্টার দিয়ে লিখতে পারি, চলিত ভাষার জন্ম, চলিত চলিত ভাষার জন্ম কলকাতার, কলকাতার কৃষ্ণনগর, কলকাতার কৃষ্ণনগর এলাকার মানুষের মুখের ভাষাকে কেন্দ্র করে। মানুষের মুখের ভাষাকে কেন্দ্র করে। তাহলে চলিত ভাষার জন্ম কলকাতার কৃষ্ণনগর এলাকার মানুষের মুখের ভাষাকে কেন্দ্র করে। এই এলাকার ভাষাকে কেন্দ্র করে চলিত রীতির জন্ম দেওয়া হয়েছে। তাহলে চলিত রীতির পৃষ্ঠপোষককে? সবুজ পত্র পত্রিকা। পরীক্ষার প্রশ্ন আসে, চলিত রীতির পৃষ্ঠপোষক কাকে বলা হয়? তাহলে চলিত রীতির পৃষ্ঠপোষক, চলিত রীতির পৃষ্ঠপোষক সবুজ পত্র পত্রিকা। সবুজ পত্র পত্রিকা 1914। এবং এই পত্রিকাটা সম্পাদনা করেন কে? এই পত্রিকাটা সম্পাদনা করেন আমরা জানি, তার নাম হচ্ছে প্রমথ চৌধুরী। এই প্রমথ চৌধুরী 1914 সালে সবুজ পত্র পত্রিকা সম্পাদনা করেন, এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকাটি 1 বছর পরেই 1915 সালে সম্পাদনার দায়িত্ব পালন করেন। অর্থাৎ কারণ প্রমোদ চৌধুরীর পরেই রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকায় মূলত সম্পাদনা করতেন এবং গল্পগুলো লিখতেন বলেই এই পত্রিকা ওই সময় বিখ্যাত হয়েছিল। বিশেষ করে রবীন্দ্রনাথের অনেকগুলো বিখ্যাত বিখ্যাত ছোট গল্প, তার মধ্যে তোমরা জানো হৈমতী গল্পটি এই সবুজ পত্র পত্রিকায় প্রকাশ পায়। তাহলে এই হচ্ছে আমাদের সাধু এবং চলিত ভাষার মৌলিক পার্থক্যগুলো। কিন্তু মনে রাখতে হবে, সাধু এবং চলিত ভাষার কিছু শব্দের মধ্যেও তফাৎ ঘটে। এই শব্দগুলো আমাদেরকে খুব ভালো মতো করতে হবে।
যাদের কাছে পুরাতন নবম দশম শ্রেণী ব্যাকরণ বোর্ড বই আছে, এই পুরাতন নবম দশম শ্রেণী ব্যাকরণ বোর্ড বইয়ের বিশেষ করে পৃষ্ঠা নম্বর তোমার 4 এবং 5, এই 4 এবং 5 পৃষ্ঠায় সাধু এবং চলিত ভাষা কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো যদি একটু দেখে নাও তাহলে আমার মনে হয় তোমাদের জন্য এটা আরো ভালো হয় এবং তোমরা এটা ক্লিয়ার হতে পারো। যেমন আমি দুই একটা উদাহরণ যদি দিই, ধরো আমরা অনেক সময় তফাৎ কেন ধরতে পারি না। যেমন বেশিরভাগ মানুষই তুলা শব্দটা ব্যবহার করে, যে আমার বালিশের তুলা কম হয়ে গেছে, আমার ধরো হচ্ছে যে এই ল্যাপের মধ্যে একটু তুলা বেশি করে দেন, আমি এত কেজি ওজনের তুলা দিয়ে বা এত কেজি তুলা দিয়ে একটা তোশক তৈরি করব। তাহলে এই যে নর্মালি আমরা তুলা শব্দটা ব্যবহার করি, ব্যবহার করলে অনেকেই মনে করি তুলা শব্দটা বোধহয় হচ্ছে চলিত, কিন্তু মনে রাখতে হবে না, তুলা হচ্ছে সাধু ভাষার শব্দ। তাহলে চলিত কি? চলিত হচ্ছে তুলু। যেমন আমরা মূলা ব্যবহার করি, এই মূলা হবে না, হবে মুলু। যেমন ধরো আমরা বন্য ব্যবহার করে থাকি, এটা বন্য হবে না, হবে হচ্ছে বনু। মানে এরকম কিছু সাধু চলিত ভাষার শব্দ রয়েছে, যে শব্দগুলো আমাদের জানা থাকা উচিত। কেন জানা থাকা উচিত? কারণ পরীক্ষায় যখন ওই যে চলিত রীতিতে বাক্যের ভুলের সংখ্যা আসে, তখন এই সাধু চলিত শব্দগুলো জানতে হয়। এগুলো না জানলে কিন্তু আমরা সহজে উত্তর করতে পারি না। দেখো এখন চলিত ভাষার জন্য তো আমরা বুঝলাম, জানলাম, কিন্তু সাধু রীতির যদি বলা হয়ে থাকে সাধু ভাষা কে প্রথম সাহিত্যে ব্যবহার করে, এই জাতীয় একটা প্রশ্ন আসে, তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? আমরা উত্তরটা দিয়ে নিচ্ছি, স্টেপ দিয়ে লিখে রাখবা। সাধু ভাষা সাহিত্যে প্রথম ব্যবহার করে তোমার রাজা রামমোহন রায়। তাহলে সাহিত্যে সাধু ভাষা সাহিত্যে প্রথম ব্যবহার করেন, সাধু ভাষা সাহিত্যে প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন, রাজা রামমোহন রায়। তাহলে সাধু ভাষা তো সাহিত্যে তাইলে প্রথম ব্যবহার সাধু করেন। ভাষার জন্য কি স্বতন্ত্র বিদ্যাসাগর যে? আচ্ছা দেখো আমি এটা clear করি। ধরো রাজা রামমোহন রায় সাহিত্য রচনা করতেছেন, রাজা রামমোহন রায় সাহিত্যে সাধু ভাষা প্রয়োগ করেছেন, কিন্তু এই ভাষাটার নাম যে সাধু ভাষা, এইটা আবার বলে দিয়েছেন কে? এইটা বলে দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বললেন যে এই ভাষাটার নাম হচ্ছে সাধু, কিন্তু ব্যবহারটা প্রথম পাওয়া যাবে রাজা রামমোহন রায়ের সাহিত্যে। তাহলে এই হচ্ছে আমাদের বাংলা ভাষা এবং বাংলা ভাষার রূপ।